আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ির পরিস্থিতি। অবরোধ শিথিল হওয়ায় কড়া পাহারায় চলছে যানবাহন। প্রতিবেশী দেশের ইন্ধনের অভিযোগ উপদেষ্টার। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। হঠাৎ পাহাড়ে অস্থিরতায় দেশি বিদেশি ষড়যন্ত্র দেখছেন রাজনৈতিক দলের নেতারা। সহিংসতা ও অবরোধের কারণে পূজার ছুটিতে পর্যটন ব্যবসায় ধস। পূজার বন্ধের মধ্যে পর্যটকদের প্রচুর সমাগম ছিল, সব টিকিট আমরা রিটার্ন করতে হচ্ছে। আজকে পর্যন্ত এটা আসলে ধোঁয়াশার মধ্যে আছে। যাত্রীর যেমন হয়রানি, আমাদের ব্যবসায়িক দিক থেকে প্রচন্ড ক্ষতি। বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি, মন্তব্য ফখরুলের। দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে বন্ধুত্বপূর্ণ যোগাযোগ চায় বিএনপি। ভারত চায় যে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে চাইবে, তখনই সেটা হবে। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আয়োজনে পাশে থাকবে যুক্তরাজ্য, জানালেন ব্রিটিশ হাই কমিশনার। ইসিতে বৈঠক করেছেন 7 সদস্যের ইইউ প্রতিনিধি দল। মহাসপ্তমীর সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে আরতি, বিশিষ্টজন আর কূটনীতিকদের পূজা পরিদর্শন, সম্প্রীতি ধরে রাখার আহ্বান। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য, জুলাই নৃশংসতার আরও 4টি ভিডিও চিত্র উপস্থাপন। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। খাগড়াছড়ির গুইমারায় সংঘর্ষে আহতদের চিকিৎসার জন্য সড়কপথে অবরোধ দুপুর 12টার পর থেকে শিথিল করে যুগ্ম ছাত্র জনতা। এরপর থেকেই পার্বত্য জেলা খাগড়াছড়ির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সাজেকে 3 দিন আটকে থাকা পর্যটকরাও ফিরতে শুরু করেছেন। দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের। গুইমারার রামসা বাজার যেন পড়ে যাওয়া এক বিধ্বস্ত জনপদ, যেখানে স্বপ্ন পড়েছে শত পরিবারের, ছাই হয়েছে বেঁচে থাকার সম্বল। রোববারের 140 ধারা ভেঙে বিক্ষোভ সমাবেশ ও সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত, সেনা কর্মকর্তা সহ বেশ কয়েকজন আহত হওয়ার পর থেকেই গুইমারার পরিস্থিতি থমথমে। দুর্বৃত্তের দেয়া আগুনে শতাধিক দোকান, বসতঘর পুড়েছে, যেখানে সেই ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সম্প্রীতির বার্তা দিলেন পাহাড়ি বাঙালি, ইঙ্গিত দিলেন তৃতীয় পক্ষের ইন্ধনের। এলাকার মানুষেরা যাতে শান্তিতে বসবাস করতে পারে, মোটামুটি আমিও বিশেষ করে সেনাবাহিনীদেরকে বলবো, আপনাদেরকে অনুরোধ করতেছি, আপনারা একটু এলাকায় জনগণকে বুঝান। আমি নিজেই উদ্যোগে, আমি আমার বাড়ির সামনে এই বাঙালি দোকান 3টা আছে, বাঙালি বাড়ি আছে, আমি নিজের নিরাপত্তা দিয়ে ওদেরকে আমি রেহাই করছি। দেখেন আপনার অক্ষত অবস্থায় কোনো কিছু হয় না, কিন্তু ওখান থেকে যারা আসছে বাঙালি, আপনারা একটু পারলেন না আমাদের ইয়াগুলো একটু চেষ্টা করার। একটা অন্যায় করে তার বিচার হবে, এরম যে মায়ের দৈর, তারপরে আগুন লাগাই দেওয়া, যারে যে এখনো পায় এখনো কোবান। যুগ্ম ছাত্র জনতার ব্যানারে রাতে ফেসবুকে 3 পার্বত্য জেলায় অবরোধের ঘোষণা দিলেও শর্ত সাপেক্ষে সকালে দুপুর 12টার পর থেকে শিথিলের ঘোষণা দেওয়া হয়। এরপর থেকেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সেনাবাহিনী ও বিজিবির সাহায্যে দূরপাল্লার পরিবহনগুলোকে একসাথে নির্দিষ্ট সময়ে আনা নেয়া করা হয়। ফলে সাজেকে আটকে পড়া পর্যটকরা নিজ নিজ গন্তব্যে ফিরতে শুরু করেছেন। প্রশাসনের নিরাপত্তা দিয়ে আমাদেরকে যাত্রীদেরকে সেবা দিয়ে নিয়ে যাচ্ছে, তো প্রশাসন কতক্ষণ সেবা দেবে? সেনাবাহিনীরা আমাদের প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে, যার কারণে এখন তাদের ভরসায় আমরা এখন রওনা দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। আর্মি আমাদেরকে হেল্প করছে এখান থেকে বের হইতে, আর এখন আর কিছুক্ষণ পরে আমরা বাসায় যাব। সব অবরোধের কারণে বন্ধ হয়ে গেছে এবং তারপরে দিনে কারফিউ চালু ছিল, আমরা সাজেকে যেতে পারিনি। পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত 144 ধারা বলবৎ থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। পরিস্থিতি শান্ত হলে আমরা এটা দেখে নিব, আমরা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিব। এখন পর্যন্ত আমরা নিয়ন্ত্রণে আছি।
কিছু দোকানপাট খুললেও খাগড়াছড়িতে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান ছিল বন্ধ। কদিন পর পর সংঘাতে পাহাড়ের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের। এই ধরনের ঘটনা ঘটলে পর্যটকদের উপরে প্রভাব ফেলে এবং পর্যটন খাতের উপরে প্রভাব পড়ে, যা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত। বিভেদ ভুলে সবুজ পাহাড়ে দ্রুতই সম্প্রীতি ফিরে আসুক এমন প্রত্যাশা স্থানীয় অধিবাসীদের। এখন পর্যন্ত পাহাড় মোটামুটি শান্ত রয়েছে, অর্থাৎ খাগড়াছড়ির যে পরিস্থিতি, গুইমারা যে গতকালকে যেখানে বড় ধরনের ঘটনা ঘটেছিল সেটি অনেকটা শান্তই রয়েছে। শহরের অবস্থা অনেকটা স্বাভাবিক, জনজীবন, মানুষ চলাফেরা করতে শুরু করেছে, যানবাহন শুরু করেছে, দোকানপাট আস্তে আস্তে ধীরে ধীরে খুলতে শুরু করেছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, গুইমারা, খাগড়াছড়ি। হঠাৎ পাহাড় অশান্তির ঘটনা বিচ্ছিন্ন কোনো বিষয় নয় বলে মনে করে বিএনপি, বরং এই ঘটনার পেছনে কোনো পক্ষের মাস্টার প্ল্যান থাকার আশঙ্কা করছে দলটি। বিএনপি নেতারা বলেন, পাহাড়ে আবারও পুরাতন খেলা শুরু হয়েছে। দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই, এমন শিরোনামে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও প্রজন্ম দল। আলোচনায় উঠে আসে দেশের উত্তপ্ত রাজনীতির পাশাপাশি পাহাড়ি অঞ্চলের সংঘাতের ইস্যু। এখানে একটি জননেতৃত্বমূলক পার্লামেন্ট প্রতিষ্ঠা করতে হবে। পাহাড়ে বাঙালি স্থানান্তরের জিয়াউর রহমানের ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসা করেন বিএনপি নেতা হাফিজউদ্দিন আহমদ। বলেন, দূরদর্শী সে সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় পাহাড় অন্য দেশের অংশ হয়ে যেত। হিল ট্র্যাক্সে আবার শুরু হয়েছে পুরানো খেলা। এই চট্টগ্রাম হিল ট্র্যাক্স, ইতিমধ্যে সেখানে ভারতীয় পতাকা উঠত বহু বছর আগে থেকেই। কেবলমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদেরকে পাহাড়ি এলাকায় পুনর্বাসিত হওয়ার কামলে জনসংখ্যার মধ্যে একটা ব্যালেন্স এসেছে, যার জন্য এখন আর তারা ভারতের পক্ষে স্বাধীনতা ঘোষণা করতে পারছে না। এই জন্য শহীদ জিয়াউর রহমান ইতিহাসে অমর হয়ে থাকবেন। তিনি বাংলাদেশের অখণ্ডতাকে রক্ষা করেছেন। নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপে আরেক বিএনপি নেতা রিজভী আহমেদ হঠাৎ পাহাড়ে সংঘাতময় পরিস্থিতির পেছনে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। পাহাড়ে হঠাৎ করে এই সমস্ত বিষয়গুলো মানুষকে নানাভাবেই ভাবিয়ে তুলছে। প্রতিটি ঘটনার সাথে কোনো চক্র জড়িত আছে। দেশ বিরোধী যে সমস্ত কর্মকাণ্ড বা যে ধরনের কোনো মাস্টার প্ল্যান থেকে থাকে, অশুভ পরিকল্পনা থেকে থাকে, আমাদের প্রত্যেককে সেটি ব্যর্থ করতে হবে। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক পাহাড় শান্ত করতে সরকারের দৃশ্যমান ভূমিকা না থাকায় সমালোচনা করেন। একটা সামাজিক নৈরাজ্য এখন দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এই সামাজিক নৈরাজ্য অচিরেই যদি এটাকে বন্ধ করা না যায়, একটা রাজনৈতিক নৈরাজ্যে এটা কিন্তু পর্যবেসিত হবার ঝুঁকিটা কিন্তু বাড়ছে। আমার খাগড়াছড়ি এখন জ্বলছে। পার্বত্য অঞ্চলকে নিয়ে আমার দেশের ভেতরে আন্তর্জাতিকভাবে অনেক প্লেয়াররা তারা কিন্তু সক্রিয় আছেন। এছাড়াও নেতারা নির্বাচনের আগে দেশে অরাজকতা তৈরির জন্য দুই একটি রাজনৈতিক দলের সমালোচনা করেন। বলেন, বিদেশ থেকে আগত বুদ্ধিজীবীদের পরামর্শে পিআরের নামে উদ্ভট চিন্তা সামনে এনেছে তারা। আমরা কখনোই এটিকে সহ্য করব না। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এক অনিশ্চয়তার মধ্যে পড়েছে পর্যটন খাত। ঢাকা খাগড়াছড়ি রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পরিবহন কোম্পানিগুলো। পর্যটন এলাকা ও পূজার ছুটি থাকায় যাত্রীদের চাপ থাকলেও বাতিল করতে হচ্ছে বাসের যাত্রা, ফেরত দিতে হচ্ছে যাত্রীদের টাকা, বুকিং বাতিল হয়েছে হোটেলের। আমরা কাউন্টারে বলছিলাম খাগড়াছড়িতে 134 ধারা জারির কারণে আপনার হচ্ছে গাড়িটা আজকে যাবে না। ইম্পেরিয়াল এক্সপ্রেস বাসের কর্মকর্তা নাজমুল হাসান ইমন গত দুদিন ধরে যাত্রীদের এভাবেই জানাচ্ছেন ঢাকা খাগড়াছড়ির যাত্রা বাতিলের সিদ্ধান্ত। লোকসান বলতে আপনার দেখা যাচ্ছে একটা গাড়িতে প্রায় 30-30টা সিট থাকে। দেখা যাচ্ছে গত পরশু দিনও গাড়ি অমিট করা লাগছে, যায়নি, তাদেরকে রিফান্ড করেছে। গতকালকেও যায়নি, তাদেরকে রিফান্ড করা হচ্ছে। আজকে যা আসবে দেখছে আশা গাড়ি অমিট করতে হচ্ছে। ম্যাক্সিমামকে অনেক লস হচ্ছে এগুলো। ওনারা অনলাইনের সাথে নাম্বার দিয়ে দিচ্ছে, অনলাইন যোগাযোগ, ওনারা যে মাধ্যমে টিকিট ওই মাধ্যমে টিকিট রিফান্ড পেয়ে যাচ্ছে।
ইম্পেরিয়াল বাসের মতো রাজধানীর আরামবাগের শ্যামলী পরিবহনেরও একই অবস্থা, যাত্রা বাতিল, তাই রিফান্ড করতে হচ্ছে টিকিটের টাকা। গতকালকে আমরা ফোন দিয়েছি যে আমাদের গাড়িটা বন্ধ আছে, আমরা গাড়িটা ছাড়ছি না। তখন উনি বলে যে ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু আপনাদের গাড়ি ছাড়বেন না তাহলে আমাদের টাকাটা রিফান্ড করে দেন। তো উনি এই যে মাত্র আপনাদের সামনে আসলো, আসার পরে যে টিকিটটা দিয়ে গেলো, আমি এই যে আপনাদের সামনে ওনাকে রিফান্ড করে দিলাম 14,000 টাকা, আপ ডাউন 14,000 টাকার টিকিট। এরকম আরও অনেক আছে। খাগড়াছড়ি পর্যটন এলাকা হওয়ায় এমনিতে যাত্রীদের চাপ থাকে, তার সাথে পূজার ছুটি। এমন ভরা মৌসুমে বাস ছাড়তে না পারায় বসে থাকতে হচ্ছে হাত গুটিয়ে। এখন তো পূজা শুরু হয়েছে, যাত্রীর প্রচণ্ড চাপ। কালকে তো হিউজ চাপ, সবাই ছুটি হবে, অফিস ছুটি হবে। কালকে বন্ধ থাকলে যাত্রীও যেমন হয়রানি, আমাদের ব্যবসায়িক দিক থেকে প্রচণ্ড ক্ষতি। 4 দিন পর্যন্ত গাড়ি বন্ধ, পর্যটকরা এখন পূজার বন্ধের মধ্যে পর্যটকের তো প্রচুর সমাগম ছিল, সব টিকিট আমরা রিটার্ন করতে হচ্ছে। আজকে পর্যন্ত এটা আসলে দোয়াশার মধ্যে আছি, কারণ এটা এখনো কোনো সমাধানে আসেনি। তো আমরা আশা রাখছি খুব রিসেন্টলি সমাধান হবে, পরিস্থিতি আবার আগের মতোই হবে। ওদিকে বুকিং বাতিল হয়েছে খাগড়াছড়ির হোটেল মোটেলগুলোর। সরগরম পর্যটন কেন্দ্রগুলো এখন শুনশান। আমাদের অনেক বুকিং ছিল, সেটা ক্যান্সেল হয়ে গেছে, এবং সামনের মাসেরও যে বুকিং ছিল সেগুলোও প্রায় 50% বাতিল হয়ে গেছে। আমাদের আর্থিকভাবে পর্যটন মডেল খাগড়াছড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা দ্রুতই কাটুক অনিশ্চয়তা, হোক অপেক্ষার অবসান, শান্তি ফিরুক খাগড়াছড়ির পথে প্রান্তরে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে দিল্লি। এই মনোভাব জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারতের আচরণের ওপর। তবে দাদাগিরি নয়, প্রতিবেশীর সাথে সম্মানজনক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় তার দল, জানান বিএনপি মহাসচিব। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব। জুলাই অভ্যুত্থানের পর থেকেই টানাপোড়েনে ঢাকা দিল্লি সম্পর্ক। 2024 সালের 5 আগস্ট থেকে দিল্লিতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাকে ফেরত চেয়ে চিঠি পাঠালেও তার উত্তরই মেলেনি এখনো। বিভিন্ন দেশের কূটনীতিকদের সাথে হরহামেশায় বৈঠক হচ্ছে বিএনপি নেতাদের। সব ছাপিয়ে প্রশ্ন, প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নিয়ে দলটির ভাবনা কি? খুব পরিষ্কার, আমরা সকল দেশের সঙ্গেই আপনার বন্ধুত্ব করতে চাই। যদি আপনি লক্ষ্য করেছেন যে আমরা সেটাই করছি। আমরা আপনার অন্যান্য দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক, আমরা বিশেষ করে দেশগুলোর সঙ্গে আমরা তো কথাবার্তা বলছি, যাচ্ছি আসছি। আর ভারতের ব্যাপারটা হচ্ছে, ভারত সঙ্গেও তো আমাদের একটা যোগাযোগটা ছিল, কিন্তু ভারতের উপর নির্ভর করবে যে তারা কতদূর বিএনপির সঙ্গে আপনার জায়গাতে আসবে। 2014 সালের নির্বাচনে ভারতের হস্তক্ষেপ দৃশ্যমান ছিল উল্লেখ করে বিএনপি বলছে, পরের দুটি নির্বাচনকেও বৈধতা দিয়েছে তারা। এসব ঘটনায় সম্পর্কের টানাপোড়েন বেড়েছে বলে মত মির্জা ফখরুলের। এগুলোই তো ক্ষতি করেছে, ভারতেরও ক্ষতি হয়েছে, আপনার আমেরিকারও ক্ষতি হয়েছে। এগুলো করেই তো তারা ক্ষতিটা নিজেদের করেছে। আমি সে কথাই বলি যে অন্য কাউকে কিছু করতে হয়নি, তারা নিজেদের ক্ষতিটা নিজেরাই করেছে। মানে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ওই কনস্পিরেসিতে যাবেন, ষড়যন্ত্রের মধ্যে ঢুকবে, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তাই হয়েছে। জানান, প্রতিবেশী দেশটির সাথে সম্মানজনক সম্পর্ক চাই দেশের মানুষ। এটা ডিপেন্ড করবে ভারতের উপরে। ভারত যদি চায় যে বাংলাদেশের সঙ্গে সে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, শুধু বড় দাদা না হয়ে বন্ধু হয়ে সমস্যা সমাধান করে যে আসতে চাইবে, তখনই সেটা হবে। মহাসচিব জানান, কেবল ভারত নয়, সব দেশের সাথেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও মর্যাদার ভিত্তিতে। পরিবর্তিত বিশ্ব বাস্তবতায় প্রতিনিয়তই পাল্টাচ্ছে কূটনীতির অগ্রাধিকার। এরকম বাস্তবতায় প্রতিবেশী ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন দিকে ধাবিত হয় তার উপর নির্ভর করবে অনেক কিছুই। বিএনপি বলছে, তাদের দল সবসময়ই বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এগিয়ে নিতে চাই প্রতিবেশীর সাথে সম্পর্ক। মাহফুজ মিশু, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন, জাতিসংঘের সাধারণ অধিবেশন সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বিষয়ে জানবো, নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাবেন আমার সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যুক্ত আছেন তিনি আমার সাথে। মিশু, জাতিসংঘের প্রধান উপদেষ্টার আজ কি কি কর্মসূচি রয়েছে জানাবেন বিস্তারিত।
প্রধান উপদেষ্টার আসলে সফর সূচিটি শেষ হচ্ছে আগামীকালকে। আজকে এখানে এখন 29 তারিখ সকাল হলো, মানে ধরেন বেলা 12টা বাজে। কালকে শেষ হবে। শেষ দিনের আগের দিন আজকে তার প্রধান যে কর্মসূচি সেটি হচ্ছে মূলত জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে প্রধান উপদেষ্টার একটি বৈঠক রয়েছে। সেটি হবে দুপুরের পরে। এছাড়া জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল যিনি বাংলাদেশি একজন সাবেক কূটনীতিকও বটে, অ্যাম্বাসেডর রাবাব ফাতেমা, তার সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে ইউএনএইচসিআর অর্থাৎ জাতিসংঘের শরণার্থী বিষয়ক যে সংস্থা তার প্রধানের সঙ্গে। এবং এর বাইরে সকালে কিন্তু এরই মধ্যে একটি মানবাধিকার সংস্থার প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পন্ন হয়েছে। ফলে এই সব বৈঠকগুলোতে মূলত আমরা যদি দেখি যে প্রধান উপদেষ্টার এবারে জাতিসংঘ সফরের প্রথম অংশটি একটা বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, এবং আজকে কিন্তু মূলত যে বৈঠকগুলো হচ্ছে সেগুলো হচ্ছে বাংলাদেশ যে সংকটের কারণে দীর্ঘদিন ধরে ভুগছে রোহিঙ্গা সংকট, সেই রোহিঙ্গা সংকটের অর্থায়ন, বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের ভরণ পোষণ এবং সেই প্রক্রিয়া, বিশেষ করে তাদেরকে ফেরত পাঠানোর প্রক্রিয়ার সঙ্গে জাতিসংঘের যে সমস্ত সংস্থাগুলো জড়িত তাদের সঙ্গে মূলত তিনি বৈঠক করবেন। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে মিশু। আগামী নির্বাচনে তফসিল ঘোষণার পর কয়েক ধাপে 150 পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুরে ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। বলেন, পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে ও ভোট গণনার সময় প্রবেশাধিকার থাকবে কিনা তা জানতে চেয়েছে ইইউ। এর আগে ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সিইসির সাথে বৈঠক শেষে জানান, নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও ভোটার সচেতনতা সহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে যুক্তরাজ্য। নির্বাচন ভবনে ইইউ প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের প্রতিনিধিদের সঙ্গে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের বৈঠক হয়। পরে ইসি সচিব জানান, ইইউ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্বাক্ষর হবে। শিডিউল ঘোষণার সময় থেকে ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন এবং নির্বাচনের শেষ পর্যন্ত যেটা জানতে চেয়েছিলেন সেই ক্ষেত্রে আমরা বলেছি যে নির্বাচন শেষ হওয়া বলতে বোঝায় আমরা গেজেট নোটিফিকেশন পাবলিকেশন পর্যন্ত। আক্তার আহমেদ জানান, ইইউ প্রতিনিধি দল চট্টগ্রাম ও সৈয়দপুর সফর করে ইসির কাজের গতিকে সন্তোষজনক মনে করছে। 31 অক্টোবর পর্যন্ত আরেকটা ভোটার তালিকা আমরা প্রকাশ করব এবং সেটার পরে সম্পর্কে জানতে চাইলেন যে 31 অক্টোবর কেন, এটা অন্য কোনো ডেট না কেন। তো আমরা যুক্তিটা বললাম যে আমরা নতুন ভোটারদের নিতে চাই, ভোটের শিডিউল ঘোষণার আগে আমাদের ভোটার তালিকা কনফার্ম করতে হয় ইত্যাদি ইত্যাদি। এর আগে সিইসির সাথে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে সারাহ কুক জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসিকে সব ধরনের সহায়তা দেবে যুক্তরাজ্য। The UK is supporting the Election Commission, particularly through national civic education programs, particularly for vulnerable groups here in the country, and also the training of polling staff. তবে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্ন এড়িয়ে যান ব্রিটিশ হাই কমিশনার। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনের নৃশংসতার তথ্যচিত্র ভিডিও প্রদর্শিত হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আজ যমুনা টেলিভিশন, বিবিসি ও আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত 4টি ভিডিও চিত্র প্রদর্শিত হয়। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার সবশেষ সাক্ষী, মামলার মূল তদন্ত কর্মকর্তার দ্বিতীয় দিনের জবানবন্দিতে উপস্থাপন করা হয় আরও প্রমাণ আর নথিপত্র। এদিন শহীদ আবু সাইদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন তার 2 সহপাঠী। জুলাই আন্দোলনে শাসকের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়েছিল ছাত্র জনতা। জীবন দিয়ে এঁকেছে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের মানচিত্র। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের 8ম দিন ছিল সোমবার। এদিন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন নিহত সাইদের 2 সহপাঠী। ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যার প্রত্যক্ষদর্শী হিসেবে বর্ণনা দেন তারা। দাবি করেন দায়ী পুলিশ সদস্য ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিচার। একই সঙ্গে শাস্তি চান শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের কয়েকজন মন্ত্রীর। বুক বরাবর গুলি করে, তখন প্রথমে সে পড়ে গেলেও সে আবার বুক চেতিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু তারপরে তার উপরে গুলি চলতে থাকে। এক পর্যায়ে সে সহ্য করতে না পেরে ডিভাইডারের পিছনে গিয়ে পড়ে যায়। এদিকে শেখ হাসিনার মামলায় টানা দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিয়েছেন মামলার মূল তদন্ত কর্মকর্তা। আদালতে উপস্থাপন করা হয় জুলাই আন্দোলনের শহীদ, আহত ও যোদ্ধাদের তালিকা, বিভিন্ন নথিপত্র। আন্দোলনের সময় যমুনা টেলিভিশন, বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত 4টি তথ্যচিত্র দেখানো হয়। 3,05,000-এরও বেশি
রাউন্ড গুলি ছোড়া হয়েছিল আন্দোলন দমনকারীদের জন্য, দমন করার জন্য উদ্দেশ্যে। সেইটার পরিসংখ্যানটা উপস্থাপন করা হবে। তার মধ্যে ৯৫,০০০-এরও বেশি গুলি অর্থাৎ রাউন্ড গুলি করা হয়েছিল ছাত্র জনতার আন্দোলনকে দমন করার জন্য ঢাকা মেট্রোপলিটন সিটি এলাকায়। ২৪ জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ৮টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার অভিযোগ গঠনের শুনানি ১৪ অক্টোবর। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। মহাসপ্তমীতে প্রাণ প্রতিষ্ঠা হলো দেবী দুর্গার। সন্ধ্যায় মণ্ডপ ঘুরে দেখেন বিশিষ্টজনেরা। রাজনৈতিক নেতারা আহ্বান জানান সম্প্রীতি ধরে রাখার। কেউ যেন বিভেদ সৃষ্টি করে স্বার্থ হাসিল করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার তাগিদ দেন তারা। মহাসপ্তমীতে জাগ্রত দেবী দুর্গা। সন্ধ্যায় মণ্ডপে মণ্ডপে সান্ধ্য আরতি, ধূপধুনুচি নৃত্য। দেবী দর্শনে গিয়ে অঞ্জলি দিয়ে প্রণাম জানান ভক্তরা। বিভিন্ন মণ্ডপ ঘুরে সৌহার্দ্য বিনিময় করেন সরকারের উপদেষ্টা, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, একটি দল তাদের ভোট ব্যাংকের নামে সনাতন ধর্মাবলম্বীদের ব্যবহার করার চেষ্টা করছে। গত ফ্যাসিবাদী শক্তি আপনাদেরকে ব্যবহার করার চেষ্টা করেছে, ভোটের বাক্স হিসেবে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে আমরা এই দেশের সবাই নাগরিক, সাংবিধানিকভাবে আমরা সবাই সিটিজেন। এখানে কেউ যেন আমরা সম্প্রদায় না হই। ঢাকেশ্বরী মন্দির আর বনানীর সার্বজনীন পূজা মণ্ডপে সৌহার্দ্যের বার্তা নিয়ে সম্প্রীতির মঞ্চে হাজির হয়েছিলেন সমাজের বিশিষ্টজন ও রাজনীতিবিদরা। আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় আপোষহীনভাবে লড়াই করব। আমাদের এই সম্প্রীতির জায়গাগুলোকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। যতই ষড়যন্ত্র হোক, যতই আঘাত আসুক, আমরা দেখেছি কোনো না কোনোভাবে আবার আমাদের এই হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের যে ধর্মীয় সম্প্রীতি, সেটা জায়গায় আমরা আবার এসে একাত্ম হয়ে দাঁড়িয়ে গেছি। সরকারের দিক থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা উপদেষ্টারা যে যেখানে পারি আমরা যাচ্ছি, কারণ আমরা এটা বলতে চাই যে এটা একটা রাষ্ট্রের জন্য, এটা এমন একটা উৎসব যে উৎসবে সবার অংশগ্রহণ থাকা উচিত। পূজার শুভেচ্ছা বিনিময়ের কাতারে ছিলেন কূটনীতিকরাও। ব্রিটিশ হাইকমিশনার সারা কুক দুর্গোৎসবকে বিভিন্ন সম্প্রদায়ের মেলবন্ধনের সুযোগ বলে মন্তব্য করেন। আমি মনে করি বিভিন্ন সম্প্রদায়ের কাছে আসার বড় সুযোগ এটি, উদযাপন এবং বোঝানোর জন্য যে ধর্মীয় সহনশীলতা ও স্বাধীনতা যা বাংলাদেশে আছে। এর আগে সপ্তমীর ভোরে নবপত্রিকা স্থাপন, মহাস্নান ও চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় দেবীর। মহাসপ্তমীর মধ্য দিয়েই জেগে ওঠেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। আবারও ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারির প্রথম অংশেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস জানান, অনেকে অন্তর্বর্তী সরকারকে দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে চায়, তবে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। নানা ক্ষেত্রে সংস্কার এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের কাজ চলছে বলেও জানান প্রধান উপদেষ্টা। অপরাধীদের বিচার না হলে এবং সংস্কার করা না গেলে অভ্যুত্থানে পাওয়া পরিবর্তন কোনো কাজেই আসবে না বলেও মনে করেন প্রধান উপদেষ্টা। We have understanding that we have three tasks to perform. One is reform, another is a trial, the last one is election. Okay. So we are going to the reform agenda. This is a big agenda. Yes. Because if you just hold an election, same old stuff will happen again. Yep. Under different name, different pictures, and so on. We need reform. If you just hold the election, same repetition, everything, because the laws, rules, procedures has remained the same. Yes. So one of the demand for the population, led by the students, is to reform. জাতীয় নাগরিক পার্টি এমন একটি বাংলাদেশ চায় যেখানে ধর্মীয় সম্প্রীতি
পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য, বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়ার বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় সার্জিস বলেন, প্রত্যেকে নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি, কারণ পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে দেশ ততই শক্তিশালীভাবে এগিয়ে যাবে। এ সময় মন্দিরগুলোয় আর্থিক সহায়তা প্রদান করেন সার্জিস আলম। এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করি যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এটা মুখ্য হয়ে উঠবে। আমরা এক একজন এক এক ধর্মের হতে পারি, আমরা আমাদের নিজস্ব ধর্মের বিধিবিধান অনুযায়ী আমাদের ধর্মীয় রীতিনীতি মেনে চলবো, এটা যেমন সত্য তেমনি প্রত্যেক ধর্মের প্রতি আমাদের ওই শ্রদ্ধাবোধটি থাকা এটি গুরুত্বপূর্ণ। সরকারি সিলিন্ডার গ্যাস বিক্রিতে শত কোটি টাকা লুটপাটের প্রাথমিক সত্যতা খুঁজে পেয়েছে দুদক। বিপিসির বিরুদ্ধে বছরে শত কোটি টাকা লুটপাটের অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। চলতি বছরের 6 মে সিলিন্ডারজাত সরকারি এলপি গ্যাস বিক্রিতে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে বিপিসি কার্যালয়ে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। অভিযানে অনিয়ম ও গাফিলতির প্রমাণ মেলে। সরকারি গ্যাস বেসরকারি কোম্পানির বোতলে ভরে ডিলার বিপিসির কর্মকর্তাদের যোগসাজশে দ্বিগুণ দামে বিক্রির প্রমাণ পায়। দুদকের তদন্ত দল জানায়, বছরে সরকারি প্রায় 14 লাখ সিলিন্ডার বিক্রি করা হলেও গ্রাহক তা পেত না। সিন্ডিকেট করে এই সিলিন্ডারগুলো বিক্রি হতো। যমুনা টেলিভিশনের ইনভেস্টিগেশন 360 ডিগ্রির অনুসন্ধানে বিষয়টি সামনে আসে। ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে আলাদা টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এই অনুসন্ধান করবেন। এর আগে শেয়ার বাজারে কারসাজি, প্রতারণা ও মানি লন্ডারিং এর অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে গত জুনে মামলা করেছিল কমিশন। সেই মামলায় শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। এর আগে সাকিব আল হাসানের দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য পেতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছিল দুদক। মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 26 নভেম্বর দিন ধার্য করে আদালত। বন্দর নগরীতে দেশের প্রথম মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই কার্যক্রম শুরু হয়েছে। 3টি রুটে 54 কিলোমিটার দীর্ঘ মনোরেল নির্মাণে ব্যয় হবে 25,000 কোটি টাকা। পুরোটাই অর্থায়ন করবে নির্মাণের দায়িত্বপ্রাপ্ত 2 বিদেশি কোম্পানি। অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে চট্টগ্রামের মানুষের। শুরু হয়েছে মেট্রো রেলের আদলে আধুনিক মনোরেল নির্মাণের তোড়জোড়। চট্টগ্রামে 54 কিলোমিটার দীর্ঘ 3টি রুটে মনোরেল নির্মাণ করতে যাচ্ছে জার্মান ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানি ওয়াসকম পেনিনসুলা কনসোর্টিয়াম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপ। অর্থায়ন ও বাস্তবায়নও করবে তারা। ব্যয় হবে 25,000 কোটি টাকা। দুপুরে নগর ভবনে মেয়রের সাথে বৈঠকে সম্ভাব্যতা যাচাই, পরিকল্পনা সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন নির্মাতা দলের প্রতিনিধিরা। পরবর্তীতে যারা সরকার এসেছে তারা আলটিমেটলি গিয়ে সেটাকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। তো আমাদের এই চিন্তায় আমাদের থাকবে যাতে সত্যিকার অর্থে এই চট্টগ্রাম যাতে একটা বাণিজ্যিক রাজধানী হয় এবং চট্টগ্রাম বাঁচলেই বাংলাদেশ বাঁচবে। পরে সিটি কর্পোরেশনের প্রকৌশলী টিমকে সাথে নিয়ে নগরীর টাইগার পাসে সম্ভাব্যতা যাচাইয়ের ফিল্ড ওয়ার্ক শুরু করে প্রতিনিধি দলটি। বিজার অনুমোদন সাপেক্ষে মেয়রের সঙ্গে প্রাথমিক আলোচনা করে ওনাদের অনুমতি নিয়ে আমরা ফিল্ড সার্ভে করতে যাচ্ছি। ফিল্ড সার্ভে ফিজিবিলিটির একটা অংশ। ফিল্ড সার্ভে করছি আমরা কনস্ট্রাকশনের জন্য, মানে আমরা করবই। প্রাথমিক প্রস্তাবনা অনুযায়ী মেট্রো রেলের চেয়ে মনোরেলে অর্থ সাশ্রয় হবে 40%। এক চাকার হওয়ায় লাগবে না বেশি জায়গা, গন্তব্যে পৌঁছাতে সময়ও কম লাগবে। এই টাইমগুলো সেভ করে কাজে মনোনিবেশ করতে পারি তাহলে আমরা অনেক এগিয়ে যাব। সোজা কথা, এটা একদম সিম্পল জিনিস। তো এটা আমরা একটা এস্টিমেট করে দেখেছি অন্তত মোর দেন 50% টাইম এটাতে সাশ্রয় হবে। কালুরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত 26.5 কিলোমিটার, সিটি গেট থেকে কর্ণফুলী সেতু পর্যন্ত 13.5 কিলোমিটার এবং অক্সিজেন থেকে ফিরিঙ্গি বাজার পর্যন্ত 14.5 কিলোমিটার। এই 3টি রুটে চলবে 8 জোড়া মনোরেল। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।
রাজধানীর 7 কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি খসড়া অধ্যাদেশ প্রত্যাখ্যান করেছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। লিখিত বক্তব্যে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশন ও কমিটির সদস্যরা কার্যপরিধির বাইরে গিয়ে একটি হাইব্রিড মডেল দাঁড় করিয়েছে। বলেন, সকল অংশীজনের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত না করে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হলে 7 কলেজের সমস্যার সমাধান হবে না। এ সময় তারা নতুন শিক্ষা কমিটি গঠন করে বাস্তবসম্মত সমাধানের পদক্ষেপ নেওয়ার কথা বলেন। এছাড়াও প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ড ইউনিভার্সিটি মডেল অনুসরণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রাইজ মানি বেড়েছে এবারের এশিয়া কাপে, ফলে গত আসরগুলোর তুলনায় এবার খেলোয়াড়দের ভাগ্যে জুটেছে মোটা অঙ্কের টাকা। চ্যাম্পিয়ন দল হিসেবে $3 লাখ প্রাইজ মানি পাবে ভারত বাংলাদেশি মুদ্রায়, যা 3 কোটি 64 লাখ টাকা। অপরদিকে রানার্স আপ পাকিস্তান পাবে 1 কোটি 80 লাখ টাকা। পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাবে 60 লাখ টাকা ও চতুর্থ স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে 40 লাখ টাকা। 41 বছরের এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে মুখোমুখি হয় দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। ম্যাচটি জেতায় ভারতীয় ক্রিকেটারদের জন্য 28 কোটি 66 লাখ টাকার বিশাল পুরস্কার ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপ ফাইনালের পর পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নকভির আচরণে ক্ষুব্ধ ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। তাই তো নকভির বিরুদ্ধে আইসিসির কাছে অভিযোগ জানাবে ভারত। রোববার দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ জিতেছে ভারত, কিন্তু ম্যাচ শেষে ট্রফি প্রদান পর্বকে ঘিরে তৈরি হয় অস্বাভাবিক পরিস্থিতি। প্রকাশ্যেই নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। এরপর নকভি ট্রফি ও পদক নিয়ে সরাসরি স্টেডিয়াম ছেড়ে চলে যান। ফলে জয়ের পরও ট্রফি নিয়ে উদযাপন করতে পারেনি ভারতীয় দল। এশিয়া কাপের এবারের আসরে একের পর এক বিতর্ক দানা বাঁধে ভারত পাকিস্তান ম্যাচে। কখনো হ্যান্ডশেক বিতর্ক, কখনো ম্যাচ রেফারি ডেভিড প্রাইকফটের সরানোর দাবি, আবার কখনো ভারতীয় সমর্থকদের ব্যঙ্গ করে অভিব্যক্তি প্রকাশ ও রাজনৈতিক বক্তব্য। EDF Aluminium, the first premium brand in Bangladesh. যুক্তরাষ্ট্রের মিশিগানে একটি গির্জায় বন্দুকধারীর হামলায় প্রাণ হারিয়েছে কমপক্ষে 4 জন, গুরুতর আহত হয়েছে অন্তত 8 জন। রাজ্যটির গ্র্যান্ড ব্ল্যাঙ্ক টাউনশিপে হয়েছে এই ঘটনা। রোববার মর্মন চার্চের সাপ্তাহিক প্রার্থনায় জড়ো হয় কয়েকশো মানুষ। এমন সময় গাড়ি চালিয়ে চার্চের দরজা ভেঙে ভেতরে ঢুকে যায় এক বন্দুকধারী। গাড়ি থেকে নেমেই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। গুলিবিদ্ধ হয় বেশ কয়েকজন। এক পর্যায়ে গির্জার ভবনে আগুন ধরিয়ে দেয় ওই হামলাকারী। পুড়ে গিয়ে ধসে পড়ে দালানের একটি অংশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। বন্দুকধারীর সাথে পুলিশের বেশ কিছুক্ষণ গোলাগুলি হয়। ঘটনাস্থলে প্রাণ হারায় হামলাকারী। তার পরিচয় প্রকাশ করা হয়েছে। 40 বছর বয়সী হামলাকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড। আর এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।